আজকে আমি আলোচনা করব তোমাদের স্কুল সার্ভিস কমিশনের যে নির্দিষ্ট সিলেবাস রয়েছে সেই সিলেবাসে বেশ কতগুলো ইউনিট রয়েছে। সেই ইউনিটের একেবারে প্রথমে তোমাদের কি আছে না আর্থ ক্রাস্ট অর্থাৎ ভূত্বক। এই ভূত্বকের কি রয়েছে না কম্পোজিশন অ্যান্ড লেয়ারিং। তোমরা সিলেবাস দেখো, অর্থাৎ গঠন এবং স্তরবিন্যাস। আমি ঠিক তোমাদের কাছে আজকে তুলে ধরতে চাই যে এই পৃথিবীর গঠন এবং স্তরবিন্যাসের ক্ষেত্রে ঠিক তোমরা কোন কোন বিষয়গুলি গুরুত্ব সহকারে পড়াশুনো করবে। আমি অত্যন্ত সংক্ষেপে সেই বিষয়গুলো তোমাদের বলবো, কিন্তু কখনোই আমি সম্পূর্ণ এই সংক্ষিপ্ত ভিডিওর মাধ্যমে পুরো বিষয়টি তোমাদের কাছে তুলে ধরতে পারবো না। তবে সংক্ষেপে আমি কি পড়তে হবে এই বিষয়টি প্রতি আমি আলোকপাত করছি। তার ভিত্তিতে তোমরা কিন্তু তোমাদের যে টেক্সট বুকগুলো রয়েছে, অর্থাৎ একেবারে প্রথমে এই কম্পোজিশনাল লেয়ারিং অফ আর্থ ক্রাস্ট অর্থাৎ পৃথিবীর যে অভ্যন্তরীণ গঠন এবং স্তরবিন্যাস, একেবারে তোমরা প্রথমে যতদূর সম্ভব অষ্টম শ্রেণীতে অর্থাৎ ক্লাস 8-এ পেয়েছিলে। তারপরে তোমরা ক্লাস 11-এ আরেকটু বিশদ আকারে এটি পড়েছ এবং অবশ্যই প্রত্যেকে ইউনিভার্সিটির যে সিলেবাস ছিল গ্র্যাজুয়েশনের, সেখানে কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর ভূ অভ্যন্তরীণ গঠন হিসেবে তোমরা এই বিষয়টি পড়াশুনো করেছো। তাই যেখানে যেখানে তোমরা পড়েছো সেই প্রথম থেকে সেই জায়গার যে গুরুত্বপূর্ণ টেক্সট বুকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু তোমরা ডিটেলস পড়বে। আমি শুধু কি পড়বে বা একেবারে ওপরে আমি বিষয়গুলো একটু আলোকপাত করছি। দেখো, আমরা যে পৃথিবীতে বসবাস করি, আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। আমরা কিন্তু জানি না পৃথিবীর অভ্যন্তরভাগ কেমন, আমরা দেখতেও পাই না। তো পৃথিবীর একটি অভ্যন্তরভাগ রয়েছে। পৃথিবী যদি একটি গোলক হয় তাহলে পৃথিবীর কেন্দ্র রয়েছে এবং সেই কেন্দ্র থেকে আমরা যে ভূপৃষ্ঠে বসবাস করি, আমরা এর আগেও পড়েছি, তোমরা বিভিন্ন ক্লাসে পড়েছ, বা যদি না পড়ে থাকো তাহলে এই পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ সেটা কত না 6371 কিলোমিটার, বা যাকে আমরা রাউন্ড ফিগারে 6400 কিলোমিটার বলে থাকি। তাহলে দেখো, পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে একেবারে কেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্য কত না 6400 কিলোমিটার। তাহলে এই 6400 কিলোমিটার নিশ্চয়ই কিছু পদার্থ বা কিছু রয়েছে, সেটা পুরোটা একরকম হতে পারে, নাও হতে পারে। ভেতরে কি আছে এগুলোই কিন্তু ভূ অভ্যন্তরীণ গঠন। আজকের আলোচনায় আমরা এগুলো পড়ব। তবে দেখো, আমরা কিন্তু বিজ্ঞান আমাদের অনেক উন্নতি করেছে, কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরে ভূপৃষ্ঠ থেকে খুব বেশি গভীর পর্যন্ত কিন্তু আমরা পৌঁছতে পারিনি বা কোনো কিছু প্রবেশ করাতেও পারিনি। তোমরা বিভিন্ন বই থেকে পড়বে, কোথাও 10-12 কিলোমিটার মতো ভূপৃষ্ঠ থেকে আমরা অভ্যন্তরে বিভিন্ন উপাদান সংগ্রহ করতে পেরেছি, গর্ত করতে পেরেছি। তাহলে যেখানে 6371 বা 6400 কিলোমিটার গভীরতা, সেখানে মাত্র 10 থেকে 12 কিলোমিটার আমরা আমাদের প্রত্যক্ষ পর্যবেক্ষণের মধ্যে এসেছে। তাহলে বেশিরভাগটাই কিন্তু আমরা কিছু সেখান থেকে তুলে আনতে পারিনি। সেখানকার মাটি কেমন বা শিলা কেমন, সে কঠিন না তরল, আমরা কিন্তু কিচ্ছু জানি না। তাহলে কিভাবে আলোচনা করব? কি আছে 6371 কিলোমিটার পর্যন্ত? তার জানার জন্য ভূবিজ্ঞানীরা যার সাহায্য নিয়েছেন তা কি না, তা ভূমিকম্পবিদ্যা, সিসমিক ওয়েভ, ভূকম্পীয় তরঙ্গ। এই যে মাটির তলায় ভূমিকম্প হয়, আমরা জানি যেখানে ভূমিকম্প সৃষ্টি হয় তাকে ভূমিকম্পের কেন্দ্র বলে।
তো ভূমিকম্প সৃষ্টি হলে কি হয় না, বেশ কতগুলো তরঙ্গের সৃষ্টি হয় এবং সেই তরঙ্গগুলো চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমরা সিসমোগ্রাফ যন্ত্রে সেই তরঙ্গের গতিবেগ আমরা ধরি। সেই তরঙ্গ কোন দিকে, পৃথিবীর ভেতরের দিকে, পৃথিবীর বাইরের দিকে, কোন গতিবেগে কিভাবে প্রবাহিত হচ্ছে, তার প্রতিফলন প্রতিসরণ কিভাবে হচ্ছে, তার উপর ভিত্তি করে কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানতে পেরেছি। ভূবিজ্ঞানে পৃথিবীর অভ্যন্তরভাগকে বেশ কতগুলো ভাগে বিভক্ত করেছেন। আমরা আজকে কিন্তু সেই বিষয়গুলি আলোচনা করব। তবে এই বিষয়গুলি আলোচনা করার আগে যার সাহায্য নিয়ে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগ সম্পর্কে জানতে পেরেছি, সেই ভূকম্পীয় বিদ্যার বা ভূমিকম্পের ফলে সৃষ্ট যে তরঙ্গ, তার পরিচিতি সম্পর্কে একটু প্রাথমিকভাবে জেনে নেব। তারপর আলোচনা করব পৃথিবীর অভ্যন্তরভাগ ঠিক কেমন। তাহলে ভূমিকম্পের ফলে যে তরঙ্গগুলো সৃষ্টি হয়, দেখো তোমরা, সেই তরঙ্গকে আমরা 3 ভাগে বিভক্ত করেছি। কি কি সেই 3টে ভাগে? না, প্রাথমিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ, যাকে আমরা প্রাইমারি সিসমিক ওয়েভ বা পি তরঙ্গ বলে থাকি, এবং গৌণ বা তির্যক তরঙ্গ, যাকে সেকেন্ডারি সিসমিক ওয়েভ বা এস তরঙ্গ বলে থাকি, এবং ভূপৃষ্ঠীয় তরঙ্গ বা সারফেস ওয়েভ, যাকে আমরা এল তরঙ্গ বলে থাকি। তোমরা তোমাদের বইতে পড়বে, এই তরঙ্গগুলোর পরিচিতি জানতে পারবে। আমি সংক্ষেপে বলছি। তাহলে এই প্রাথমিক তরঙ্গ কাকে বলে? না, ভূমিকম্পের ফলে প্রথম যে তরঙ্গ সৃষ্টি হয়, এক্ষেত্রে তরঙ্গ যেদিকে প্রবাহিত হয়, তরঙ্গ সৃষ্টির পরে সে যেদিকে প্রবাহিত হয়, যে মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ মাধ্যম মানে সেই এই তরঙ্গ কঠিন, তরল, গ্যাসীয় সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে, এবং যে মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয় সেই মাধ্যমের কণাগুলো সেই দিকে কিন্তু কাঁপতে থাকে। এটি সরল রেখার মতো প্রবাহিত হয় এবং এই তরঙ্গ কত জোরে প্রবাহিত হবে এটি নির্ভর করে পৃথিবীর অভ্যন্তরভাগে ঘনত্ব, কি পদার্থ আছে তার ধর্ম, অবস্থার ওপর। অর্থাৎ সে কঠিন অবস্থায় আছে নাকি তরল অবস্থায় আছে, তার ঘনত্ব কত, এগুলোর ওপর কিন্তু এই তরঙ্গের গতিবেগ বাড়ে কমে। আমরা আলোচনা করব পৃথিবীর অভ্যন্তরভাগের ঘনত্ব কোথায়, কী রকম। তারপরে এই তরঙ্গের গতিবেগ ক্যালকুলেট করেই কিন্তু পৃথিবীর অভ্যন্তরভাগের ঘনত্ব আমরা জেনে যাব, কারণ ঘনত্বের ওপর নির্ভর করে এই তরঙ্গের গতিবেগ বাড়ে কমে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ তরঙ্গ, যেটা আমি একটু আগে বললাম, গৌণ বা তির্যক তরঙ্গ। এই তরঙ্গ কি না, এই তরঙ্গ প্রাথমিক তরঙ্গের পরবর্তীকালে এই তরঙ্গ সৃষ্টি হয়। এই তরঙ্গের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি না, এই তরঙ্গ কিন্তু কেবলমাত্র কঠিন মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয়, কোনো তরল বা গ্যাসীয় মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হয় না। খুব খেয়াল করবে, এই কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এস তরঙ্গের এই বৈশিষ্ট্যের নিরিখেই আমরা ভূ অভ্যন্তরের গঠন বা তার যে স্তরগুলো রয়েছে আমরা জানতে পারব। অর্থাৎ পি তরঙ্গ কিন্তু কঠিন তরল দুটো মাধ্যমকে অতিক্রম করতে পারে, তার হয়তো গতিবেগের পরিবর্তন হবে কিন্তু অতিক্রম করবে, প্রবাহিত হবে। কিন্তু এই এস তরঙ্গ কেবলমাত্র কঠিন মাধ্যম, তার মধ্য দিয়ে প্রবাহিত হবে, কোনো তরল মাধ্যমের মধ্য দিয়ে প্রবাহিত হবে না। দেখো, একটা কথা তোমাদের বলি, এই দুটো তরঙ্গের এই যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য থেকে যদি আমি খুব সহজভাবে তোমাদের বলে থাকি যে সাপোজ 20 কিলোমিটার তলায় কোনো ভূমিকম্প সৃষ্টি হলো, দুটো তরঙ্গ সৃষ্টি হবে, প্রথমে পি তারপর এস। এই দুটো তরঙ্গই কিন্তু চতুর্দিকে ছুটে যাচ্ছে। পৃথিবীর কেন্দ্র 6400 কিলোমিটার তলায় আছে, আমি ধরে নিলাম 6400 কিলোমিটার পর্যন্ত এই তরঙ্গগুলো দৌড়বে। কোনো না কোনো একটা মাধ্যম আছে, হয় তরল, নতুবা কঠিন, নতুবা ব্ল্যাঙ্ক গ্যাসীয়। তাহলে দুটো তরঙ্গ যদি যায়, তাহলে পি তরঙ্গ একটু আগে তার বৈশিষ্ট্যে কি জানলাম না, পি তরঙ্গ তরল
কঠিন গ্যাসীয় সমস্ত মাধ্যম অতিক্রম করতে পারবে, তাহলে 20 কিলোমিটার তলা থেকে একেবারে 6371 কিলোমিটার পর্যন্ত পি তরঙ্গ যাবে। কিন্তু ঘনত্বর যদি পরিবর্তন হয় তাহলে তার গতিবেগের পরিবর্তন হবে। অর্থাৎ পি তরঙ্গের গতিবেগের পরিবর্তনের নিরিখে আমরা বুঝতে পারব যে কী ধরনের পদার্থ পৃথিবীর অভ্যন্তরে রয়েছে। আবার এস তরঙ্গ যদি সেই 20 কিলোমিটার তলা থেকে পি এর সাথে সাথে যায়, যদি কিছু দূর যাওয়ার পরে এস তরঙ্গ আর না প্রবাহিত হয়, তাহলে ধরে নিতে পারি আমরা যে কিছু দূর পর্যন্ত হয়তো সে কঠিন মাধ্যম পেয়েছিল, কারণ সে কেবলমাত্র কঠিন মাধ্যম অতিক্রম করতে পারে, কোনো তরল বা গ্যাসীয় মাধ্যম অতিক্রম করতে পারে না। তাহলে যদি আমরা দেখি এস তরঙ্গ থেমে গেছে অথচ পি তরঙ্গ প্রবাহিত হচ্ছে, তাহলে ধরে নেব কোনো না কোনো মাধ্যম রয়েছে, কিন্তু সেই মাধ্যম কঠিন নয়, তাই এস তরঙ্গ যেতে পারলো না, পি তরঙ্গ প্রবাহিত হলো। খুব সাধারণভাবে আমি সহজ করে বিষয়টা বললাম, যদিও কেবলমাত্র এইটুকুর ওপর নির্ভর করে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পৃথিবীর অভ্যন্তরের গঠন বলতে পারবো না। এই তরঙ্গের প্রতিসরণ, প্রতিফলন, কোন অ্যাঙ্গেলে কিভাবে হচ্ছে, অনেক কিছু বিষয়ের ওপর কিন্তু ভূবিজ্ঞানীগণ পৃথিবীর অভ্যন্তর ভাগকে সুন্দর করে ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা মোটামুটি পি এবং এস তরঙ্গের প্রাথমিক বৈশিষ্ট্য জানলাম। এবার আরেকটি তরঙ্গ রয়েছে যেটাকে আমরা পৃষ্ঠ তরঙ্গ বা সারফেস ওয়েভ বা ওয়েভ বা এল তরঙ্গ বলে থাকি। এটি কিন্তু কি না, এটি ভূপৃষ্ঠের ওপর দিয়ে যায়, ভূপৃষ্ঠের গভীরে প্রবেশ করা মাত্র এই তরঙ্গ হারিয়ে যায়। ফলে এই তরঙ্গের দ্বারা কিন্তু আমরা পৃথিবীর অভ্যন্তর ভাগকে তেমন নির্ণয় করতে পারি না। এই তরঙ্গকে আবার আলোচনার খাতিরে বলে রাখি, এই তরঙ্গকে দুভাগে আমরা ভাগ করে থাকি। একটা হচ্ছে লাফ তরঙ্গ, যে এস তরঙ্গের মতো বস্তুকণার ওঠানামার মাধ্যমে যে তরঙ্গ প্রবাহিত হয় তাকে লাফ তরঙ্গ বলে। আর একটি র্যালে তরঙ্গ, এটা কি না, এই তরঙ্গে বস্তুকণা ওঠানামা এবং সংকোচন প্রসারণ এই দুই প্রকৃতির সমন্বয়ে ভূপৃষ্ঠের ওপর দিয়ে এই তরঙ্গ প্রবাহিত হয়। অর্থাৎ এল তরঙ্গকে আমরা দুটো ভাগে ভাগ করি। এল তরঙ্গ কিন্তু পৃথিবী পৃষ্ঠের ওপর কিন্তু আমরা দেখতে পাই, ভূ অভ্যন্তরে কিন্তু এল তরঙ্গকে আমরা দেখতে পাই না। যাই হোক, যা আমরা বললাম যে এই 3 প্রকারের মধ্যে প্রধানত পি এবং এস তরঙ্গের মাধ্যমেই পৃথিবীর অভ্যন্তরের আমরা স্তর বিন্যাস করতে পারি। তো এক্ষেত্রে আবারও যদি বলি কিভাবে এই তরঙ্গের দ্বারা পৃথিবীর অভ্যন্তরের স্তর বিন্যাস সম্ভব হয়েছে, না ভূকম্পীয় তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণের মাধ্যমেই কিন্তু এটি সম্ভব হয়েছে। কীরকম না, শব্দ তরঙ্গ, আলোক তরঙ্গ প্রভৃতি তরঙ্গের মতো কিন্তু এই ভূকম্পীয় তরঙ্গেও যদি কোথাও বাধা পায় তাহলে তা প্রতিফলিত হয়ে ফিরে আসবে। অর্থাৎ যদি ধরে নাও ভূ অভ্যন্তরে হঠাৎ পদার্থের ঘনত্ব বা বৈশিষ্ট্য পরিবর্তিত হয়, যেভাবে যাচ্ছে একটা তরঙ্গের মাধ্যমের মধ্য দিয়ে, সেই মাধ্যমের যদি হঠাৎ করে ঘনত্বের কোনো পরিবর্তন ঘটে তাহলে কি হবে, সে বাধা পাবে। ফলে পি এবং এস তরঙ্গ এই দুটোই কিন্তু প্রতিফলিত হবে। এক ঘনত্বের শিলাস্তর থেকে যখন কোনো পৃথক ঘনত্বের শিলাস্তরের মধ্য দিয়ে প্রবেশ করবে বা প্রবাহিত হবে, তখন এই পি এবং এস তরঙ্গের গতিবেগের পরিবর্তন হবে। এই গতিবেগের পরিবর্তনের মানের ওপর নির্ভর করেই বা এই তরঙ্গগুলোর প্রতিফলন বা প্রতিসরণ কোণের মান থেকেই ভূ অভ্যন্তরের বিভিন্ন পদার্থের যে সমন্বয়, তাদের যে স্তরভেদ, এগুলো কিন্তু আমরা জানতে পেরেছি। যাই হোক, আমি আগেই কথা বলেছি, এই তরঙ্গগুলোর মাধ্যমে আমরা পৃথিবীর অভ্যন্তরে যে স্তরগুলো পেয়েছি সেই স্তরগুলোকে প্রধানত আমরা 3টে ভাগে বিভক্ত করেছি, প্রধান 3টে ভাগে। কি কি 3টে ভাগ? না ভূত্বক,
যাকে আমরা কার্স্ট বলি, 2 নম্বর গুরুমণ্ডল বা ম্যান্টাল, এবং কেন্দ্রমণ্ডল বা কোর। অর্থাৎ ভূকম্পীয় তরঙ্গের সাহায্যে পি এবং এস তরঙ্গের প্রতিফলন এবং প্রতিসরণের সাহায্য নিয়ে আমরা পৃথিবীর অভ্যন্তরভাগকে প্রধানত 3টি স্তরে বিভক্ত করেছি। একেবারে ওপরে রয়েছে ভূত্বক, যাকে আমরা কিন্তু শিলামণ্ডলও বলে থাকি। ভূত্বক বললে কার্স্ট, শিলামণ্ডল বললে লিথোস্ফিয়ার। আর তার তলায় রয়েছে গুরুমণ্ডল বা ম্যান্টাল, এবং তার তলায় রয়েছে কেন্দ্রমণ্ডল বা কোর। এই স্তরগুলোকে কিন্তু আবার অনেকগুলো উপস্তরে বিভক্ত করা হয়েছে। তাদের গঠনগত উপাদান আলাদা, তাদের ঘনত্ব আলাদা, আমি সেগুলো বলছি, তোমাদের প্রত্যেকের বইতে রয়েছে, তোমরা দেখো। অর্থাৎ প্রথম স্তর কি না, দেখো ভূত্বক। কাকে বলে ভূত্বক? না, এই ভূত্বক হলো পৃথিবীর উপরিভাগের একটি অগভীর শিলা দ্বারা গঠিত স্তর। গুরুমণ্ডলের ওপরে, অর্থাৎ এর তলায় গুরুমণ্ডল আছে, যে কঠিন হালকা ও পাতলা যে স্তর পৃথিবীকে বেষ্টন করে আছে, তাকেই আমরা বলবো ভূত্বক। এই ভূত্বকের গভীরতা কত? সবচেয়ে যেটা আমাদের প্রথম আলোচ্য বিষয়, এর গড় গভীরতা হচ্ছে 35 থেকে 40 কিলোমিটার, অর্থাৎ 35 থেকে 40 কিলোমিটার। কিন্তু আমরা লক্ষ্য করি সমুদ্রের নিচে কিন্তু এর গভীরতা অনেক কম, মাত্র 5 থেকে 10 কিলোমিটার। আবার অনেক স্থলভাগে বা মহাদেশে এর গভীরতাটা একটু বেশি, অর্থাৎ প্রায় 20 থেকে 70 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। তাহলে গভীরতাটা দু জায়গায় দুরকম, সমুদ্রের তলায় একরকম, আবার মহাদেশে একরকম। এই ভূত্বকের বেশ কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? না, একেবারে আমরা প্রথম যেটা আলোচনা করব, এই ভূত্বকের গঠন বা স্ট্রাকচার কীরকম। না, এই স্তরের যতই নিচের দিকে যাব আমরা, ততই আগ্নেয় শিলার সন্ধান পাই। আবার যত উপরের দিকে আমরা দেখি, তুলনামূলকভাবে হালকা গ্রানাইট এবং ডায়োরাইট, অর্থাৎ তলার দিকে একটু ভারী শিলা পাবো, ওপরের দিকে একটু হালকা শিলা পাবো। আমি আলোচনা করছি এগুলো। নিচের স্তরে অর্থাৎ মহাসাগরীয় অংশে থাকে ভারী ব্যাসাল্ট শিলা, ব্যাসাল্ট, গ্যাব্রো, আর ওপরে বললাম কি না গ্রানাইট বা ডায়োরাইট, এই টাইপের শিলাগুলো রয়েছে। প্রধানত পেরিডোটাইট জাতীয় অতি ক্ষারকীয় শিলা, সিলিকন, অ্যালুমিনিয়াম, লোহা, ক্যালসিয়াম, এই ধরনের সোডিয়াম, পটাশিয়াম, এই ধরনের উপাদানগুলো দ্বারা কিন্তু এই ভূত্বক বা কার্স্ট গঠিত হয়। এই ভূত্বকের তাপমাত্রা কত? না, যত গভীরতা বাড়বে, অর্থাৎ ভূত্বক থেকে যত তলার দিকে যাব, তাপমাত্রা কিন্তু ক্রমশ বাড়তে থাকে। তবে সাধারণত এই তাপমাত্রা কিভাবে বাড়ে? না, প্রতি 100 মিটারে 3 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, অর্থাৎ কিলোমিটার প্রতি 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু বৃদ্ধি পায়। তাহলে এই ভূত্বকের তলায়, অর্থাৎ মহাসাগরে যদি আমরা 7 কিলোমিটার ধরি বা দেশীয় অংশে 70 কিলোমিটার ধরি, তাহলে তাপমাত্রা কত হয়? না, প্রায় 400 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হয়ে যায় কিন্তু ভূত্বকের তলাকার গভীর উষ্ণতা, তাপমাত্রার পরিমাণ। এই ভূত্বকের ঘনত্ব কীরকম? না, ভূত্বক অপেক্ষাকৃত হালকা পদার্থ দিয়ে গঠিত, ফলে এই স্তরের আপেক্ষিক ঘনত্ব স্বাভাবিকভাবে কম। মানে একেবারে হালকা, পৃথিবী তো কঠিন থেকে তরল অবস্থা, তরল থেকে কঠিন অবস্থা প্রাপ্ত হয়েছে, ফলে সমস্ত হালকা পদার্থগুলো কিন্তু ওপরের দিকে অবস্থান করছে এবং ভারী পদার্থগুলো কেন্দ্রের দিকে। তো ওপরে হালকা পদার্থ রয়েছে, স্বাভাবিক কারণে এর ঘনত্ব অনেক কম হবে। একটু তত্ত্বগতভাবে যদি পড়ি, তাহলে মহাদেশীয় ভূত্বকের যে ঘনত্ব, যেখানে মহাদেশ অবস্থান করছে, সেখানে ঘনত্ব কত? না, 2.7 থেকে 2.75 গ্রাম পার ঘন সেমি। এবং মহাসাগরীয় অঞ্চলে একটু ঘনত্ব বেশি হবে, একটু ভারী শিলা রয়েছে, 2.9 গ্রাম পার ঘন সেমি। যদিও বইতে দেখবে এগুলো পয়েন্টের পরে একটু 19-20 থাকতে পারে, কোনো সমস্যা নেই। অর্থাৎ এই স্তরের ঘনত্ব জল থেকে 2 থেকে 3 গুণ ভারী, জলের চেয়ে
এই ভূত্বকের প্রেসার কীরকম, এখানে কেমন চাপ কেমন, না অন্যান্য স্তরের তুলনায়, মানে নিচে যে স্তরগুলো পাবো তার তুলনায় এর চাপ কম, কারণ এটা ওপরে রয়েছে, এর চাপ স্বাভাবিকভাবেই কম হবে। শিলামণ্ডলের গড় চাপ প্রায় 9 কিলোবার, 9 কিলোবারের মতো। যত নিচের দিকে যাব আমরা ততই এর চাপ কিন্তু বাড়বে। তাহলে আমরা ভূত্বকের গঠন মানে কি উপাদান দ্বারা গঠিত, কেমন তাপমাত্রা, ঘনত্ব কেমন একটা পরিচিতি পেলাম। মূল বিষয় হচ্ছে এবার এই ভূত্বককে কিন্তু আবার আমরা দুভাগে বিভক্ত করেছি। কি কি দুটো ভাগ, না মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক। মানে ভূত্বকের আবার দুটো অংশ, ওপরের অংশকে আমরা বলছি মহাদেশীয় ভূত্বক, বা যাকে আমরা বলি শিয়াল স্তর। আর ভূত্বকের তলার দিকে রয়েছে কে, না মহাসাগরীয় ভূত্বক বা সীমা। এই মহাদেশীয় ভূত্বক বা শিয়াল কাকে বলে, না ভূত্বকের ওপরের দিকের অংশে প্রধানত দুটো উপাদান, অনেক উপাদানের মধ্যে দুটি উপাদানের প্রাধান্য দেখতে পাওয়া যায়। কি কি, না সিলিকা এবং অ্যালুমিনিয়াম। সিলিকার SI, অ্যালুমিনিয়ামের AL, এই দুটোকে নিয়ে আমরা বলি এই স্তরকে শিয়াল স্তর। এটি অপেক্ষাকৃত হালকা স্তর, গ্রানাইট শিলা দ্বারা গঠিত, তাই এটি ওপরের দিকে অবস্থান করছে। এবং এই শিয়াল স্তরের নিচে রয়েছে কে, না সীমা স্তর, সিলিকা এবং ম্যাগনেসিয়াম, এই দুটো জিনিস নিয়ে হয়েছে সীমা। এটি অপেক্ষাকৃত ভারী ব্যাসাল্ট জাতীয় শিলা দ্বারা গঠিত, মহাদেশের তলায় অবস্থান করছে, তাই একে আমরা মহাসাগরীয় ভূত্বক বা সীমা বলে থাকি। বোঝা গেল? এবার দেখো এই যে শিয়াল এবং সীমা, অর্থাৎ ভূত্বকের দুটো অংশ, ঊর্ধ্বভূত্বক ওপর দিকে রয়েছে শিয়াল বা মহাদেশীয় ভূত্বক, তলার দিকে রয়েছে সীমা বা মহাসাগরীয় ভূত্বক। এই মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বক অর্থাৎ শিয়াল এবং সীমাক যে বিভাজন রেখা, বিযুক্তি রেখা, যেখানে তরঙ্গের যে বিক্ষেপ, প্রতিফলন, প্রতিসরণের বিচ্যুতি ঘটেছে, সেই যে সীমারেখা, সেই সীমারেখার নাম হচ্ছে কি, না কনরাড বিযুক্তি রেখা। মনে রাখবে, এটা খুব গুরুত্বপূর্ণ, কনরাড বিযুক্তি রেখা। একটু তথ্যগত জিনিসগুলো পড়বে, অর্থাৎ মহাদেশীয় ভূত্বকের আপেক্ষিক যে গুরুত্ব 2.75 থেকে 2.9, আবার মহাসাগরীয় ভূত্বক তার যে আপেক্ষিক গুরুত্ব প্রায় 3.4 পর্যন্ত হয়ে থাকে। এই মহাদেশীয় ভূত্বকে অর্থাৎ শিয়ালের মধ্য দিয়ে যে তরঙ্গ প্রবাহিত হয়, সেই তরঙ্গের গতিবেগ কত, না প্রতি সেকেন্ডে প্রায় 6.2 কিমি বেগে প্রবাহিত হয়ে থাকে। আবার মহাসাগরীয় ভূত্বক বা সীমার মধ্য দিয়ে এই তরঙ্গের গতিবেগ প্রায় 7 কিলোমিটার প্রতি সেকেন্ডে হয়ে থাকে। এগুলো তোমরা বই থেকে একটু ভালো করে পড়ে নেবে। অর্থাৎ আমরা একেবারে ওপরে যে স্তর পেলাম তাকে আমরা কি বলছি, না ভূত্বক বলছি। এবং এই ভূত্বককে আমরা প্রধানত দুটো ভাগে ভাগ করলাম, মহাদেশীয় ভূত্বক বা শিয়াল এবং মহাসাগরীয় ভূত্বক বা সীমা। এরপরে দেখো তোমাদের কি আছে, এর তলায় গুরুমণ্ডল বা ম্যান্টাল। এই গুরুমণ্ডলের প্রথমে আমরা জানবো এর গভীরতা কত, না যেখানে ভূত্বক শেষ হলো, অর্থাৎ মহাসাগরীয় ভূত্বক শেষ হলো, সীমা শেষ হলো, সেখান থেকে প্রায় 2900 কিলোমিটার পর্যন্ত গভীর পর্যন্ত যে অংশ, তাকে আমরা গুরুমণ্ডল বলে থাকি। অর্থাৎ সীমাস্তরের পরবর্তী স্তরের নামই গুরুমণ্ডল। প্রধানত নিকেল, ক্রোমিয়াম, লোহা, ম্যাগনেসিয়াম প্রভৃতি দ্বারা এই স্তরটি গঠিত হয়। অর্থাৎ গঠনগত বৈশিষ্ট্য কি, না গুরুমণ্ডল খুব ঘন, ভারী, অতিক্ষারকীয় শিলা দ্বারা গঠিত। এই শিলাস্তরে লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজের সমন্বয় লক্ষ্য করা যায়। এছাড়াও বায়োটাইট, অলিভিন, পাইরক্সিন, অ্যাম্ফিবোলাইট এই সমস্ত খনিজ পদার্থ এই গুরুমণ্ডলকে গঠন করেছে। এই গুরুমণ্ডলের তাপমাত্রা কত,
না, এর গড় তাপমাত্রা প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড গড়। তবে এই তাপমাত্রা উপর থেকে নিচে ক্রমশ কী হয়, স্বাভাবিক কারণে বাড়বে। 100 কিলোমিটার গভীরতায় তাপমাত্রা প্রায় 1200 থেকে 1300 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়। আবার যদি আমরা 700 কিলোমিটার গভীরতায় যাই তাহলে প্রায় 1900 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার একেবারে যদি 2900 কিলোমিটারে পৌঁছে যাই প্রায় 2500 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লক্ষ্য করা যায়। আমরা পৌঁছতে পারিনি ভূকম্পীয় তরঙ্গ মাধ্যমে শিলার ঘনত্বের ওপর বিচার করে আমরা এগুলো ক্যালকুলেট করেছি। তাহলে ঘনত্ব কেমন? না, ঘনত্ব 3.32 থেকে 5.2 গ্রাম ঘন পার সেমি। ওপর থেকে নিচের দিকে ঘনত্ব ক্রমাগত বাড়ে। মোটামুটি এই স্তর জলের তুলনায় প্রায় 4 গুণ মতো, 4-5 গুণ বেশি ভারী হবে। এই গুরুমণ্ডলের চাপ কত? না, প্রায় 455 কিলোবারের মতো। এরও উপবিভাগ রয়েছে, অর্থাৎ গুরুমণ্ডলকেও আবার বেশ কতগুলো ভাগে আমরা বিভক্ত করেছি। একেবারে ওপরের যে ভাগ, এই ওপরের ভাগকে কি বলা হয়? ওপরের ভাগকে বলা হয় বহিক গুরুমণ্ডল বা ক্রোফেসীমা। অর্থাৎ এই 2900 কিলোমিটার অর্থাৎ 70 কিলোমিটার তলা থেকে, অর্থাৎ সীমার তলা থেকে প্রায় কত না 1000 কিলোমিটার তলা পর্যন্ত যে অংশ তাকে আমরা বলি ক্রোফেসীমা বা বহিক গুরুমণ্ডল। আবার 1000 থেকে একেবারে 2900 কিলোমিটার পর্যন্ত আমরা বলি অন্তঃগুরুমণ্ডল বা নিফেসীমা। তাহলে ওপরের অংশকে ক্রোফেসীমা বলা হয় কেন? না, প্রধানত 4টি উপাদানের প্রাধান্য দেখা যায়। ক্রোফে ক্রোমিয়াম, ক্রোমিয়ামের সিআর ক্রো, ফে এফি অর্থাৎ লোহা, আর সীমা সিলিকা আর ম্যাগনেসিয়াম। তাহলে ক্রোমিয়াম, লোহা, সিলিকা এবং ম্যাগনেসিয়ামের প্রাধান্য দেখা যায় বলে আমরা গুরুমণ্ডলের ওপরের স্তরের নাম দিয়েছি ক্রোফেসীমা। এবং গুরুমণ্ডলের নিচের যে অংশটা অর্থাৎ 1000 থেকে 2900 কিলোমিটার পর্যন্ত যে পরিসর, যে অংশ, সেখানে ক্রোমিয়ামের পরিবর্তে নিকেলের প্রাধান্য দেখা যায়। তার জন্য আমরা তার নাম দিয়েছি নিফেসীমা। অর্থাৎ নিকেল, লোহা, সিলিকা এবং ম্যাগনেসিয়াম আমরা নামকরণ করেছি নিফেসীমা। এবার এই ক্রোফেসীমা এবং নিফেসীমা, এই ক্রোফেসীমা এবং নিফেসীমার মধ্যে তো একটা বিযুক্তি রেখা আছে, প্রভেদ রেখা আছে। এই ক্রোফেসীমা নিফেসীমার মধ্যে যে প্রভেদ রেখা তাকে বলা হচ্ছে রেপিট্টি বিযুক্তি, যেটা আমরা শিয়াল সীমার মধ্যে বলেছিলাম কি কনরাড বিযুক্তি। গুরুমণ্ডলের যে দুটো উপস্তর তার মাঝখানের যে বিভাজন রেখা বা বিযুক্তি রেখা তার নাম রেপিট্টি বিযুক্তি। এবং আরও একটি বিযুক্তি আমরা কিন্তু মাঝখানে অতিক্রম করলাম, কি বলতো না, এই যে ভূত্বক আর গুরুমণ্ডল, মানে প্রায় 70 কিলোমিটার তলায় একটি প্রধান বিযুক্তি রেখা রয়েছে, যাকে আমরা বলছি কি না মোহরিভিষিক বিযুক্তি, মোহরভিষিক বিযুক্তি বা মোহ বিযুক্তি। অর্থাৎ আমরা 3টে বিযুক্তি রেখা পেলাম। দেখো, আমরা যদি প্রধান বলি তাহলে ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝখানে রয়েছে কে মোহ বিযুক্তি রেখা। আবার এই ভূত্বকের যে দুটো উপস্তর শিয়াল সীমা বা মহাদেশীয় ভূত্বক, মহাসাগরীয় ভূত্বক, তার মাঝখানে রয়েছে কে কনরাড বিযুক্তি রেখা। এবং গুরুমণ্ডলের যে দুটো উপস্তর ক্রোফেসীমা বা নিফেসীমা ও নিফেসীমা, তার মাঝখানে প্রায় 1000 কিলোমিটার তলায় রয়েছে কে না রেপিট্টি বিযুক্তি রেখা। তাহলে বোঝা যাচ্ছে, এগুলো একটু বই থেকে আমরা পড়ে নেব। এবং একেবারে তলায় আছে কে না কেন্দ্রমণ্ডল। কত তলায় না 2900 কিলোমিটারের পর থেকে একেবারে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত, অর্থাৎ 6371 কিমি পর্যন্ত যে বিস্তৃত অংশ রয়েছে, সেই বিস্তৃত অংশকে বলা হচ্ছে কি না কেন্দ্রমণ্ডল। পৃথিবীর কেন্দ্রের চারিদিকে এই স্তর অবস্থান করছে। অত্যন্ত ভারী এবং ঘন পদার্থ রয়েছে এই কেন্দ্রমণ্ডলে। এটি সমগ্র পৃথিবীর প্রায়
32.5 অংশ এবং আয়তনে 16.20% স্থান অধিকার করে রয়েছে। এই স্তরের মধ্য দিয়ে তরঙ্গগুলো অর্থাৎ পি তরঙ্গ, এখানে আর এস তরঙ্গ তো পৌঁছতেই পারবে না, কারণ এটি তো তরল মাধ্যম। 13.7 কিমি পার সেকেন্ডে থেকে কমে গিয়ে প্রায় এখানে 8.4 কিমি পার সেকেন্ডে প্রবাহিত হয় এবং এস তরঙ্গ একটু আগেই বললাম সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে যায়। এই তরঙ্গের গঠন কি? এই স্তরের গঠন অর্থাৎ এখানে লোহা, নিকেল, কোবাল্ট এই ধরনের পদার্থগুলো নিয়ে এই স্তর গঠিত। তবে এখানে লোহা এবং নিকেলের পরিমাণ সবচেয়ে বেশি, তার জন্য এই স্তরকে নিফে বলা হয়। নিফে, Ni মানে নিকেল, Fe মানে লোহা। এছাড়াও বিজ্ঞানীরা অনুমান করেছেন এখানে সিলিকন, কার্বন, ম্যাগনেসিয়াম প্রভৃতি কিন্তু ঘনীভূত অবস্থায় রয়েছে। এর তাপমাত্রা কি না অত্যন্ত বেশি। এই স্তরের তাপমাত্রা কত না, বিজ্ঞানীদের অনুমান পৃথিবীর কেন্দ্রের তাপমাত্রা প্রায় 5430 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, যা সূর্যের বহিঃপৃষ্ঠের তাপমাত্রার সমান প্রায়। এবং বাইরের দিকে এই কেন্দ্রমণ্ডলের যে বাইরের দিক মানে গুরুমণ্ডলের গায়ে গায়ে যে অংশ, তাপমাত্রাটা কিছুটা কমে, তাও কত 4000 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো। ঘনত্ব এই স্তরে অত্যন্ত ভারী মৌল থাকায় ঘনত্ব খুব বেশি, অত্যন্ত ভারী মৌল, কারণ ভারী ভারী পদার্থগুলো তো এই স্তরে অবস্থান করছে, হালকাগুলো তো ওপরের দিকে থেকে গেছে। এই স্তরে ঘনত্ব 10 থেকে প্রায় 10.6 গ্রাম পার ঘন সেমির মতো। এখানে প্রেশারও অনেক বেশি, প্রায় 3680 কিলোবারের মতো। এই স্তরেরও আবার ভাগ রয়েছে, দুটো ভাগ, একটি অন্তঃকেন্দ্রমণ্ডল, একটি বহিঃকেন্দ্রমণ্ডল। অন্তঃকেন্দ্রমণ্ডল কোনটা না, একেবারে এই অংশ পৃথিবীর কেন্দ্র থেকে 1200 কিমি ব্যাসার্ধের মধ্যে অবস্থান করে, অর্থাৎ প্রায় কতটা না, 2900 কিলোমিটার থেকে প্রায় 5150 কিলোমিটার পর্যন্ত যে অংশ, তাকে আমরা বলে থাকি বহিঃকেন্দ্রমণ্ডল। আমি অন্ত বলছি, অর্থাৎ 5150 কিলোমিটার থেকে একদম 6371 পর্যন্ত অন্তঃকেন্দ্রমণ্ডল এবং 2900 কিলোমিটার থেকে 5150 কিলোমিটার পর্যন্ত যে অংশ, তাকে আমরা বলছি বহিঃকেন্দ্রমণ্ডল। এবং এই অন্তঃকেন্দ্রমণ্ডল এবং বহিঃকেন্দ্রমণ্ডলের মধ্যে যে বিযুক্তি রেখা রয়েছে, সেই বিযুক্তি রেখাকে আমরা বলি লেহম্যান বিযুক্তি রেখা। এবং গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মধ্যে যে বিযুক্তি রেখা অর্থাৎ প্রধান যে বিযুক্তি রেখা, তাকে আমরা বলি উইচার্ট-গুটেনবার্গ বিযুক্তি রেখা। গুটেনবার্গ ভূতত্ত্ববিদের নামানুসারে, বিজ্ঞানীর নামানুসারে। অর্থাৎ দেখো, আমরা প্রধান তিনটে যে স্তর পেয়েছি, সেই তিনটে স্তরে প্রধান দুটো বিযুক্তি রেখা পেয়েছি। ভূত্বক এবং গুরুমণ্ডলের মাঝে আছে মোহ বিযুক্তি রেখা বা মোহরভিষিক বিযুক্তি রেখা, এবং গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডলের মাঝখানে যে বিযুক্তি রেখা রয়েছে, সেই বিযুক্তি রেখার নাম হচ্ছে কি না উইচার্ট-গুটেনবার্গ বিযুক্তি রেখা। এবং প্রত্যেকটি স্তরের উপস্তরের মাঝখানে একটি করে বিযুক্তি রেখা রয়েছে। ভূত্বকের, মহাদেশীয় ভূত্বক এবং মহাসাগরীয় ভূত্বকের মাঝখানে যে বিযুক্তি রেখা, তার নাম কন্ডাক্ট বিযুক্তি রেখা। আবার গুরুমণ্ডলের যে ক্রোপেসীমা এবং নিপেসীমা, তার মাঝের বিযুক্তি রেখার নাম হচ্ছে রেপিট্টি বিযুক্তি রেখা। আবার কেন্দ্রমণ্ডলের, বহিঃকেন্দ্রমণ্ডল এবং অন্তঃকেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তি রেখা রয়েছে, তার নাম হচ্ছে লেহম্যান বিযুক্তি রেখা। তাহলে আমরা 5টা বিযুক্তি রেখা পেলাম, 3টি প্রধান স্তর পেলাম, প্রত্যেকটি স্তরের 2টি করে উপস্তর রয়েছে। মোটামুটি আমরা ভূ অভ্যন্তরের স্তর বিন্যাস পড়লাম। তবে এখানে কতকগুলো জিনিস তোমরা একটু পড়ে রাখবে। কি কি? এখানে দুটো জিনিস একটু পড়ার রয়েছে। একটি হচ্ছে সিসমিক শ্যাডো জোন এবং একটি হচ্ছে অ্যাসথেনোস্ফিয়ার। সিসমিক শ্যাডো জোন কি
না, প্রফেসর উইচার বা গুটেনবার্গ বিভিন্ন ভূকম্পনবিদগণ লক্ষ্য করেন যে ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ভূকেন্দ্রিক দূরত্ব 104 ডিগ্রি পর্যন্ত পি এবং এস তরঙ্গ সিসমোগ্রাফে কিন্তু ধরা পড়ে। কিন্তু তারপরে 104 থেকে প্রায় 140 ডিগ্রি ভূকেন্দ্রিক দূরত্ব পর্যন্ত এই পি এবং এস তরঙ্গ দুটোই হারিয়ে যায়, সিসমোগ্রাফ ধরতে পারছে না। কিন্তু আবার 140 ডিগ্রির পর পুনরায় পি তরঙ্গের আবির্ভাব ঘটে। ভূকেন্দ্রিক যে দূরত্ব অর্থাৎ 104 থেকে যে 140, কোনো তরঙ্গ যখন সিসমোগ্রাফে ধরা পড়ছে না, তাই ওই যে অঞ্চল তাকে আমরা বলি ভূকম্পীয় ছায়া বলয় বা সিসমিক শ্যাডো জোন। কেন এটা হয়, এমনটা কেন হয়? ভূকেন্দ্রিক দূরত্ব 104-এর পর তরল পদার্থের মধ্যে প্রবেশ করে বলে এস তরঙ্গ অটোমেটিক্যালি হারিয়ে গেল। আমরা আগেই বলেছি এস তরঙ্গ তরল মাধ্যম অতিক্রম করতে পারে না, তাই এই তরঙ্গ আর দেখতে পাবো না। আবার 104-এর পর তরল পদার্থের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার জন্য পি তরঙ্গের গতিবেগ হ্রাস পায় এবং তার ফলে এই তরঙ্গ কি হয় না একটু বেঁকে যায়, মানে মাধ্যম চেঞ্জ হলো। পি তরঙ্গ কিন্তু যাচ্ছে, কিন্তু মাধ্যম চেঞ্জ হওয়ার ফলে তরঙ্গটা একটু বেঁকে গেছে। এই বেঁকে যাওয়ার কারণে পি তরঙ্গ 140 ডিগ্রির পর পুনরায় আবির্ভূত হয়, তার আগে আমরা দেখতে পাচ্ছি না। তার জন্য কি আমরা কি বলছি না ভূকম্পীয় ছায়া বলয়। এটা একটু তোমরা ভালো করে পড়ে রাখবে, এটা পরে পরীক্ষায়। আর মোটামুটি যা পড়ালাম, যা আলোচনা করলাম, এগুলো একটু পড়বে, এগুলো তোমাদের পরীক্ষায় আসে, বই থেকে ভালো করে পড়বে। অর্থাৎ প্রধানত তোমরা বই থেকে পড়ে নেবে এই যে 3টে তরঙ্গ, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গ, এগুলোর বৈশিষ্ট্যগুলো পড়বে এবং যে অভ্যন্তরীণ যে স্তর বিন্যাস অর্থাৎ ভূত্বক, গুরুমণ্ডল এবং কেন্দ্রমণ্ডল, এগুলোও তোমরা একটু ভালো করে বই থেকে পড়ে নিও। পৃথিবীর প্রস্থচ্ছেদের ছবি দেবে, কোন স্তর কতটা গভীরতা পর্যন্ত রয়েছে, বিযুক্তি রেখাগুলোকে চিহ্নিত করবে। মোটামুটি অত্যন্ত সহজ বিষয়, এই জিনিসগুলো পড়ে নেবে। এখান থেকে বেশ কতগুলো প্রশ্ন আসে। ভূকম্পীয় ছায়া বলেই প্রশ্ন পড়ে, পি তরঙ্গ, এস তরঙ্গ, এল তরঙ্গের কম্প্যারিজন বা তুলনা পড়ে। অ্যাস্থেনোস্ফিয়ার বলে একটি স্তর রয়েছে, অর্থাৎ গুরুমণ্ডলের একটা অংশ যেখানে পেরিডোটাইটের সাথে জল থাকার কারণে একটা পিচ্ছিল, প্রায় 100 কিলোমিটার মতো তলায় একটি পিচ্ছিল অর্ধতরল লেয়ার তৈরি হয়, যাকে আমরা অ্যাস্থেনোস্ফিয়ার বলি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তর। পরবর্তীকালে আমি আলোচনা করব যে স্তরের কারণেই প্লেট টেকটনিক্যাল ঘটনাগুলো ঘটে, এগুলো তোমরা পড়বে। মোটামুটি আজকের এই আলোচনা, পরবর্তীকালে আরও বিশদে এখান থেকে কী প্রশ্ন আসে সেগুলো আমরা আলোচনা করব।